আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে থামছেই না ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, মিসাইল ড্রোন ছোড়ার পরিধি বাড়ালো আইআরজিসি। মন্ত্রিসভার বৈঠকে বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি বিষয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। দেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি। প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও পদক্ষেপ আশার সঞ্চার করলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশাজনক, বলল টিআইবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেখছিলেন ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ। মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক 130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। আমি বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার রাতেই মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির শঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহের ছুটি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে। তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে চূড়ান্ত হবে। 18 মার্চ থেকে ছুটি এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহের ছুটি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে। তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে,
এরপরে এটা চূড়ান্ত হবে। 18 মার্চ থেকে ছুটি এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে এসে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে জামায়াত এবং পরে বিএনপির সাথে পৃথক বৈঠক করেন তিনি। বিএনপির সাথে বৈঠক শেষে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, পল কাপুরের সাথে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদেশ নীতি বিষয়ক আলোচনা হয়েছে। কূটনীতি, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নও গুরুত্ব পায় আলোচনায়। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর এবং কার্যকর করতেও তারা ফলপ্রসূ আলোচনা করেছেন। এই বৈঠকে পল কাপুরের সাথে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এর আগে সকাল 9টায় পল কাপুরের সাথে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরা হবে। তাছাড়া ইতিবাচক বিষয়ে সরকারকে সহযোগিতা করবে দলটি। বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয়। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্ট আর পজিটিভ জায়গাতে আমরা অবশ্যই কোঅপারেট করব। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দুপুরে সমাধিস্থলে পৌঁছান তিনি। এরপর ফুলেল শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। ফুলেল শ্রদ্ধার পর 1 মিনিট নীরবতা পালন করেন তারা। বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই দাবি তুলে ধরেন। বলেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে দুদক সংস্কার সহ বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। এ সময় দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নর